আমরা যখন কথা বলি তখন প্রায়ই দুটো শব্দ জুড়ে একটা নতুন শব্দ বানিয়ে ফেলি, যেমন ধরুন রাজপথ, মধুমাখা বা গাছপাকা। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই শব্দগুলো জুড়ে দেওয়ার পেছনে কি নিখুঁত একটা সিস্টেম কাজ করছে? ঠিক তাই। এটা তো যেমন তেমনভাবে জুড়ে দেওয়া নয়, এর ভেতরে একটা দারুণ লজিক আছে। আজ আমরা বাংলা ভাষার সেই ইঞ্জিনের ভেতরে ঢুকব আর এর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ তৎপুরুষ সমাসকে একটু ভেঙে দেখব। একদম। আর এই সিস্টেমটা বোঝা মানে শুধু ব্যাকরণের নিয়ম শেখা নয়, বরং আমাদের ভাষা কিভাবে চিন্তা করে, কিভাবে শব্দ তৈরি করে, সেই কৌশলটা ধরতে পারা। তৎপুরুষ সমাসের গঠনটা এতটাই গোছানো আর মানে নিয়ম মেনে চলে যে একে অনেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো মনে হতে পারে। হ্যাঁ, ঠিক। একটা নির্দিষ্ট নিয়ম বা অ্যালগোরিদম ঠিক করে দেওয়া আছে, আর ভাষা সেই নিয়ম মেনেই এন্ডলেসলি নতুন নতুন শব্দ তৈরি করে চলেছে। আমার সবসময় তৎপুরুষ নামটা একটু অদ্ভুত লেগেছে। এর আক্ষরিক অর্থ তো তার পুরুষ। ব্যাকরণের একটা জটিল প্রক্রিয়ার সঙ্গে তার পুরুষের ঠিক কী সম্পর্ক থাকতে পারে? এটা কি শুধুই একটা নাম, নাকি এর ভেতরে কোনো সংকেত আছে? হ্যাঁ, ওই নামটার মধ্যেই এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে। তৎপুরুষ বা তার পুরুষ এই দুটো শব্দকে যদি আমরা ব্যাসবাক্য হিসেবে দেখি, তাহলে এখানে দুটো নীতি পরিষ্কার হয়ে যায়। আচ্ছা। প্রথমত, তার শব্দটার মধ্যে যে বিভক্তিটা আছে সেটা দেখুন মূল শব্দে নেই, অর্থাৎ প্রথম পদের বিভক্তি লোপ পেয়েছে। আর দ্বিতীয়ত, তার পুরুষ বললে আমরা পুরুষটিকেই বুঝি, তার শব্দটি শুধু পুরুষটির পরিচয় দিচ্ছে, মানে দ্বিতীয় পদের অর্থটাই প্রধান। এই দুটোই হলো তৎপুরুষ সমাসের মূল ভিত্তি। দারুণ ব্যাপার তো। তার মানে পরপদের অর্থই আসল, আর পূর্বপদটা শুধু তাকে বিশেষায়িত করছে। এটা অনেকটা সিনেমার পোস্টারের মতো, তাই না? নায়কের ছবিটা বড় করে থাকে, সেই হলো পরপদ। চমৎকার তুলনা। আর পাশে ছোট করে পরিচালকের নাম বা অন্যান্য তথ্য লেখা থাকে, যা হলো পূর্বপদ। মূল ফোকাসটা তো নায়কের ওপরই থাকে। একদম। এই পরপদের অর্থের প্রাধান্যই তৎপুরুষ সমাসকে একটা নির্দিষ্ট দিক নির্দেশনা দেয়, আর পূর্বপদের বিভক্তি লোপ পাওয়ার প্রক্রিয়াটি হল এর মূল চালিকা শক্তি, বা বলা যায় মেকানিজম। আচ্ছা। কোনো বিভক্তিটা লোপ পাচ্ছে, তার ওপর ভিত্তি করেই কিন্তু পুরো শ্রেণী বিভাগটা দাঁড়িয়ে আছে। এটা কোনো খেয়াল খুশি মতো ব্যাপার নয়, পুরোটাই একটা সিস্টেম্যাটিক কোডিং। তাহলে এই বিভক্তি লোপের ব্যাপারটা একটু খোলাসা করা যাক। আমরা তো জানি বাংলা কারকে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভিন্ন বিভক্তি চিহ্ন আছে, যেমন কে, রে, দ্বারা, থেকে, র, এ। হ্যাঁ, এই চিহ্নগুলোই কি তৎপুরুষ সমাসের প্রকারভেদ ঠিক করে দেয়? একদম। কোন বিভক্তি চিহ্নটা অদৃশ্য হয়ে যাচ্ছে সেটাই সমাসটার পরিচয় তৈরি করে দেয়। যেমন ধরুন দ্বিতীয় তৎপুরুষ, এখানে ব্যাসবাক্যে পূর্বপদের সাথে যুক্ত কে বিভক্তিটা লোপ পায়। ও আচ্ছা। হ্যাঁ, এখানে দেখুন মূল শব্দে কে চিহ্নটা নেই, ঠিক। আর আপন্ন বা পতিত হওয়ার অর্থটাই প্রধান। বিপদটা শুধু নির্দিষ্ট করছে কিসে আপন্ন। আচ্ছা, এটা তো গেল কাকে দিয়ে প্রশ্ন করলে যা হয়। কিন্তু যদি কি দিয়ে বা কার দ্বারা কিছু করা বোঝাতে চাই, যেমন আমরা প্রায় বলি মন গড়া কথা, এখানেও কি একই নিয়ম খাটবে? হ্যাঁ, একই যুক্তি। মন গড়া শব্দটির ব্যাসবাক্য হলো মন দিয়ে গড়া। এখানে তৃতীয়া বিভক্তির চিহ্ন দিয়ে লোপ পেয়েছে, তাই এটি তৃতীয়া তৎপুরুষ। বুঝেছি। একইভাবে মধু দ্বারা মাখা হয়ে যায় মধু মাখা। এই যে দ্বারা, দিয়ে, কর্তৃক, এই চিহ্নগুলো লোপ পেলেই সেটা তৃতীয়া তৎপুরুষের আওতায় পড়বে। তাহলে তো গুরু ভক্তি বা বিয়ে পাগলা শব্দগুলোর গঠনও একইভাবে ব্যাখ্যা করা যায়। গুরুকে ভক্তি বা বিয়ের জন্য পাগলা। ঠিক ধরেছেন। তবে এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি রকম? গুরুকে ভক্তির ক্ষেত্রে কে বিভক্তিটা কোনো কর্মকে বোঝাচ্ছে না, বরং একটা উদ্দেশ্য বা নিমিত্ত বোঝাচ্ছে। ভক্তিটা গুরুর জন্য, তাই এটা চতুর্থী তৎপুরুষ। ও আচ্ছা আচ্ছা। একইভাবে বিয়ের জন্য পাগলা হয় বিয়ে পাগলা। এখানে জন্য বা নিমিত্ত শব্দটি লোপ পাচ্ছে। দ্বিতীয়া থেকে পঞ্চমী পর্যন্ত নিয়মটা মোটামুটি একই, যে কারকের বিভক্তি বা অনুসর্গ লোপ পাচ্ছে, সমাসের নামও তাই হচ্ছে। যেমন জেল থেকে মুক্ত হলো জেল মুক্ত। এখানে থেকে লোপ পাওয়াই এটা পঞ্চমী তৎপুরুষ। তবে আমার মনে হয় এই সবগুলোর মধ্যে ষষ্ঠী তৎপুরুষ আমরা সারা দিন ব্যবহার করি।
চা বাগান, রাজপথ, দেশের মাটি, এরকম হাজার হাজার শব্দ। এর এত বেশি ব্যবহারের কারণ কি? এটা একটা খুব ভালো পর্যবেক্ষণ। ষষ্ঠী তৎপুরুষ সমাস এত বেশি প্রচলিত কারণ এটি সম্বন্ধ বোঝায়, আর আমরা তো সারাক্ষণই একটার সাথে আরেকটা সম্বন্ধ তৈরি করে কথা বলি। ঠিক। এর চিহ্ন হল র বা এর। রাজার পুত্র হয়ে যায় রাজপুত্র। এখানে পুত্র পরিচয়টাই প্রধান, রাজা শব্দটি শুধু তার সম্বন্ধ বা বলতে পারেন মালিকানা নির্দেশ করছে। ঠিক। একইভাবেই চায়ের বাগান হয় চা বাগান। এর গঠনটা খুব সহজ আর কার্যকর, তাই ভাষায় এর প্রয়োগও সবচেয়ে বেশি। আর সবশেষে রইল সপ্তমী তৎপুরুষ। এটা সম্ভবত স্থান বা কাল বোঝাতে কাজে লাগে, তাই না? যেমন গাছ পাকা বা অকাল মৃত্যু। একদম। সপ্তমী বিভক্তির চিহ্ন এ, অয়, তে সাধারণত স্থান, কাল বা বিষয় বোঝায়। গাছে পাকা, এখানে গাছে থেকে এ বিভক্তি লোপ পেয়ে হল গাছ পাকা। পাকাটাই মূল অর্থ, গাছ শব্দটি শুধু স্থানটি নির্দেশ করছে। আচ্ছা। আবার অকালে মৃত্যু হয় অকাল মৃত্যু, যা একটি নির্দিষ্ট সময়ের কথা বলছে। দেখুন, দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত পুরো ব্যাপারটা একটা সুশৃঙ্খল বিভক্তিভিত্তিক কাঠামো। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় আমার কাছে পরিষ্কার হচ্ছে, তৎপুরুষ সমাস শুধু শব্দকে ছোট করার একটা কৌশল নয়, এর পেছনে একটা গভীর ভাষাতাত্ত্বিক যুক্তি কাজ করছে। কিন্তু প্রশ্ন হল, এই বিশেষ গঠনটার মানে পরপদের অর্থকে প্রাধান্য দেওয়ার পেছনে কি কোনো মনস্তাত্ত্বিক কারণও আছে? আমাদের মস্তিষ্ক কি এভাবে তথ্য গ্রহণ করতে বেশি স্বচ্ছন্দ বোধ করে? এটা একটা অসাধারণ প্রশ্ন। ভাষাতাত্ত্বিক দিক থেকে দেখলে এটা দারুণ কার্যকর একটা সিস্টেম। আমাদের মস্তিষ্ক সবসময় শর্টকাট খোঁজে। তৎপুরুষ সমাসের এই গঠনে মস্তিষ্ক প্রথমে মূল ধারণাটা মানে পরপদটা গ্রহণ করে, যেমন পুত্র। তারপর সেটার সঙ্গে অতিরিক্ত তথ্যটা মানে পূর্বপদ জুড়ে দেয়, যেমন রাজা। এতে মূল অর্থটা আগে চলে আসে, বোঝা অনেক সহজ ও দ্রুত হয়। আগে মূল অবজেক্ট, তারপর তার কোয়ালিফায়ার। ভাষার একটা বিল্ট ইন এফিসিয়েন্সি সিস্টেম। মানে এটা আমাদের বুঝতে এবং কথা বলতে সাহায্য করে। একদম। তার মানে এটা শুধু ব্যাকরণের নিয়ম নয়, আমাদের চিন্তার পদ্ধতিরও একটা প্রতিফলন। আমরা যেভাবে পৃথিবীকে দেখি, আগে বস্তু, তারপর তার বৈশিষ্ট্য, ভাষাও সেই পথেই হাঁটছে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা তো এতক্ষণ খুব নিয়ম মাফিক আলোচনা করলাম, কিন্তু কথ্য ভাষায় কি আমরা সবসময় এত নিয়ম মেনে চলি? যেমন বিয়ের জন্য পাগলা না বলে কি আমরা সরাসরি বিয়ে পাগলা বলি? কথ্য ভাষায় আমরা প্রায়ই ব্যাসবাক্য ব্যবহার না করে সরাসরি সমাসবদ্ধ পদটিই ব্যবহার করি, কারণ এটাই সহজ এবং দ্রুত। কেউ সাধারণত বলে না আমি রাজার পথে হাঁটছি, বলে আমি রাজপথে হাঁটছি। এইখানেই তৎপুরুষ সমাসের সার্থকতা। ঠিক। এটি ভাষাকে এমন কিছু তৈরি করা শব্দভাণ্ডার দিয়েছে যা যোগাযোগের গতিকে বহুগুণ বাড়িয়ে দেয়। ব্যাকরণের নিয়মটা পর্দার আড়ালে কাজ করে, কিন্তু আমরা তার ফলটা উপভোগ করি আমাদের দৈনন্দিন কথাবার্তায়। তার মানে ব্যাকরণও স্বীকার করে যে কিছু মানুষ বিয়ের জন্য পাগল হতে পারে? হ্যাঁ, একদম। ভাষা তো সমাজ থেকেই শব্দ নেয়। বিয়ে পাগলার মতো শব্দ প্রমাণ করে যে ব্যাকরণ কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং মানুষের আচরণ, সমাজ এবং সংস্কৃতির এক জীবন্ত দলিল। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে তৎপুরুষ সমাস কেবল ব্যাকরণের একটি নীরস অধ্যায় নয়, বরং এটি বাংলা ভাষার শব্দভাণ্ডারকে একটি নিয়মতান্ত্রিক এবং প্রায় বৈজ্ঞানিক উপায়ে সমৃদ্ধ করার নির্ভরযোগ্য কাঠামো। এর ভিত্তি হল পরপদের অর্থের প্রাধান্য এবং পূর্বপদের বিভক্তি লোপ, এই দুটি অটল নীতি। ঠিক। এই গঠনগত স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতা ভাষাকে কেবল সংক্ষিপ্ত ও প্রাঞ্জলি করে না, বরং নতুন শব্দ তৈরির জন্য একটি যৌক্তিক কাঠামো দেয়। এই কাঠামো অনুসরণ করে ভাষাভাষীরা প্রয়োজন অনুযায়ী নতুন নতুন শব্দ তৈরি করতে পারে, যা বাংলা ভাষার শব্দভাণ্ডারকে সর্বদা সজীব ও গতিশীল রাখে। এটা ভাষার এক অসাধারণ ক্ষমতা। আলোচনার শেষে একটা ভাবনা রেখে যাওয়া যাক। আমরা দেখলাম তৎপুরুষ সমাসের এই বিভক্তি নির্ভর কাঠামোটা অত্যন্ত সুশৃঙ্খল এবং নিয়মনিষ্ঠ। কিন্তু আমরা জানি যে কথ্য ভাষা সবসময় নিয়মের নিগড়ে বাধা থাকে না, তা অনেক বেশি পরিবর্তনশীল। তাহলে প্রশ্ন হল,
তৎপুরুষ সমাসের এই কঠোর নিয়মকানুন কি কথ্য বাংলার স্বতঃস্ফূর্ত শব্দ তৈরির প্রক্রিয়াকে কোনোভাবে প্রভাবিত করে, নাকি কথ্য ভাষা নিজের প্রয়োজনে এই নিয়মকে কখনো কখনো ভেঙে বা বদলে নতুন পথ তৈরি করে? এই প্রশ্নটা আমাদের ভাষার প্রায়োগিক দিক নিয়ে আরও গভীর ভাবনার সুযোগ করে দেয়।